মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এতদিন দেশের খেয়েছি, দেশের পড়েছি, এবার আমার এক ছেলে দেশের জন্য লড়বে। কি করব আমার? লীলার মুখ নীল হয়ে গিয়েছিল ব্যথায়। ডাক্তারটা হয়তো ভালোর জন্যই টানছিল, কিন্তু আমি দেখছিলাম আমার লীলার যন্ত্রণা, সেটা আমি সহ্য করতে পারিনি। মা, আমি 20 বছর পরে আবার এদেশেই আসবো কিন্তু। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। শুনছেন উল্লাসকর, পর্ব 8। ভাষার পেঁচে ফেলে অশ্বিনী কুমার একেবারে কুপকাত করে দিয়েছেন পুলিশকে। সারা রাত কেটে গেল মুহুর্মুহু বন্দে মাতারমে। পরের দিন সকালে সবাই প্রস্তুত হতে লাগলেন অধিবেশনের জন্য। ওদিকে গোটা বরিশালবাসী যেন ভেঙে পড়ল কলেজের মাঠে। কিন্তু সভা শুরুর ঠিক আগেই চলে এলো ম্যাজিস্ট্রেটের নতুন অর্ডার। রাজা বাহাদুরের হাভেলি থেকে কলেজ যাত্রায় রাজপথে প্রসেশন চলতে পারে, কিন্তু কোনোভাবেই বন্দে মাতরম স্লোগান দেওয়া চলবে না। নেতারা এবার ভ্রুক্ষেপও করলেন না। কৃষ্ণকুমার মিত্র অ্যান্টি সার্কুলার সমিতির 15-16 জনকে নিয়ে বীর বিক্রমে হাঁটতে শুরু করলেন। মুখে সেই দৃপ্ত বন্দে মাতরম। অদূরেই ঢাকার নবাব সলিমুল্লাহর কাছারি। সেখানকার পুলিশ ক্যাম্প থেকে ছুটে এলো সশস্ত্র পুলিশ। তাদের একেবারে সামনে জেলার পুলিশ সাহেব মিস্টার কেম। মুহূর্তে তাঁর আদেশে পুলিশ নির্বিচারে যত্রতত্র লাঠি চালাতে শুরু করল। গোলমাল বেঁধে উঠল, তবু একজনও রাস্তা ছেড়ে পালালো না। পুলিশের লাঠির আঘাতে ফণীভূষণ নামে এক তরুণের চিবুক ফেটে রক্ত ঝরতে শুরু করল। সে রক্তঝরা মুখে চিৎকার করে উঠল, আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনেই মায়ের জন্য রক্ত দিলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জনতা যেন উন্মাদ হয়ে গেল। পুলিশের লাঠিতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার বরিশালের রাজপথে বেরোল এক রাজকীয় শোভাযাত্রা। মিছিলের একদম সামনে সভাপতি ব্যারিস্টার আব্দুল রসুল ও তাঁর বিদেশিনী স্ত্রী। এরপর সুরেন্দ্রনাথ, মতিলাল, অরবিন্দ, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অশ্বিনী দত্তের মতো জননায়কেরা। তাঁদের পেছনে প্রবীণ প্রতিনিধিরা, তারও পেছনে শচীন বসু, ফণীভূষণ, ব্রজেন গাঙ্গুলির মতো অ্যান্টি সার্কুলার সমিতির কিছু যুবক। এই তরুণরা চলতে শুরু করা মাত্রই সহকারী পুলিশ সুপার হেইন্স এসে তাদের ওপর ঘোড়া উঠিয়ে দিলেন। ছেলেরা পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল, কারণ ততক্ষণে চারদিক থেকে রাস্তা আগলে দাঁড়িয়েছে ক্যাম্পের পুলিশ। তারপর শুরু হলো ইচ্ছে মতো ঘুষি, মাথা লক্ষ্য করে লাঠি। উল্লাস ছিটকে গিয়েছিল আগেই। সে দেখছে গোটা রাস্তা রক্তে লাল। একদিকে কলেজের প্রিন্সিপাল রজনীকান্ত গুহকে মারা হচ্ছে, কি ওদিকে যে কৃষ্ণকুমার মিত্রর ওপর জুলুম চালাচ্ছে এক দেশীয় সুবাদার। রাগে দিকবিদিক হারিয়েও ছুটে সুবাদারটাকে মারতে যাচ্ছিল। হঠাৎ দেখল একটা 14-15 বছরের কিশোরকে মারতে মারতে পুলিশ ঠেলে দিয়েছে পাশের পুকুরে। কিশোরটি প্রাণ ভয়ে গলা অবধি ডুবিয়ে রয়েছে। শ্বাস নিতে মাথা একবার করে তুলতেই সজোরে আছড়ে পড়ছে লাঠির বাড়ি। তারপরেও কিশোরটি কচি স্বরে দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠছে, বন্দে মাতরম। উফ, এরা কি মানুষ? বাচ্চাকেও ছাড়ছে না। উল্লাস দৌড়ে গেল সেদিকে। পুলিশের লাঠির তোয়াক্কা না করে একটা কঞ্চি তুলে বাড়িয়ে দিল ডুবে থাকা কিশোরটির দিকে। নাও নাও, ধরো ধরো, উঠে এসো ডাঙায়, উঠে এসো। আমি বলছি এটা ধরো, উঠে এসো ডাঙায়। ততক্ষণে খবর চলে গেছে মিছিলের সামনের দিকে।
সুরেন্দ্রনাথ, মতিলাল, অশ্বিনী কুমাররা ছুটে এসেছেন। সুরেন্দ্রনাথ কেম্পকে বললেন, কেন আপনি আমাদের ছেলেগুলোকে মারছেন? কেউ কোনো দোষ করলে আপনি আমায় শাস্তি দিন, আমি দায়ী। চাইলে আমায় অ্যারেস্ট করুন। বাচ্চাগুলোকে এভাবে অত্যাচার করছেন। আপনাকে অ্যারেস্ট করলাম মিস্টার ব্যানার্জি। ততক্ষণে অন্য নেতারাও সোচ্চার হয়েছেন। তা হয় না, আমার ওপর অর্ডার আছে শুধু সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে অ্যারেস্ট করার। অর্ডার থাকুক আর নাই থাকুক, সুরেন্দ্রনাথকে যখন গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেট ইমারসন সাহেবের কুঠিতে নিয়ে যাওয়া হতে লাগল, সঙ্গে চললেন সমস্ত নেতারা। মতিলালও আসতে চাইছিলেন, সুরেন্দ্রনাথ বারণ করলেন। তুমি গিয়ে সভা আরম্ভ করো, সভায় যেন ছেদ না পড়ে। কুঠিতে পৌঁছনোর পর ম্যাজিস্ট্রেট ইমারসন সাহেবও অত্যন্ত দুর্ব্যবহার করলেন। কারও মাথায় টুপি নেই, তাই তিনি ঢুকতে দেবেন না। ধমকে বললেন, ইউ আর নট প্রপারলি ড্রেসড। অশ্বিনী দত্ত চোখে চোখ রেখে উত্তর দিলেন, অবশ্যই আমরা প্রপারলি ড্রেসড। এই ধুতি চাদরই আমাদের পোশাক, সাহেব। ইমারসন সাহেবের পাশেই বসে আছেন নোয়াখালীর ম্যাজিস্ট্রেট লিজ। সুরেন্দ্রনাথ চেয়ার টেনে বসতে যেতেই ইমারসন চিৎকার করলেন, ইউ আর আ প্রিজনার। ইউ ক্যান্ট টেক ইউর সিট। ইউ মাস্ট স্ট্যান্ড। I have not come here to be insulted by you in your house. I expect to be treated with courtesy and consideration. কথার পিঠে কথা, তর্কাতর্কে। সুরেন্দ্রনাথের চোখা চোখা ইংরেজিতে ইমারসন প্রত্যুত্তর দিতে পারছিলেন না। অবশেষে অন্য রাস্তা তো নিতেই হবে। আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। বিচারে 200 টাকা তো জরিমানা হলোই, ম্যাজিস্ট্রেটের মুখে মুখে তর্কের জন্য আরও 200 টাকা জরিমানা হলো। 400 টাকা সদর্পে জমা দিয়ে সুরেন্দ্রনাথ ছুটলেন সভার দিকে। সেখানে তখন জোর কদমে সভা চলছে। সুরেন্দ্রনাথ ঢোকামাত্র হাজার হাজার লোক ধ্বনি দিতে লাগল, একে একে সুরেন্দ্রনাথ ও বিপিন পালের জ্বালাময়ী বক্তৃতায় সাড়া পড়ে গেল জনতার মধ্যে। এরপর মঞ্চে উঠলেন বরিশালের আর এক জননায়ক মনোরঞ্জন গুহ ঠাকুরতা। তাঁর সঙ্গে মাথায় ব্যান্ডেজ বাঁধা এক কিশোর। উল্লাস দর্শক আসন থেকে দেখে চমকে উঠল। আরে সত্যানন্দ, দেখো, এই ছেলেটাকেই তো আমি পুকুর থেকে তুলে এনে শুশ্রূষা করেছি। এ তো মনোরঞ্জন গুহ ঠাকুরতারই ছেলে, চিত্তরঞ্জন। কিভাবে মেরেছে! সত্যি কিশোর চিত্তরঞ্জনের সারা শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন। মনোরঞ্জন গুহ ঠাকুরতা মর্মস্পর্শী বর্ণনা দিলেন পুকুরের জলে ডুবিয়ে রেখে সেই অত্যাচারের। সারা সভা ক্ষোভে ফেটে পড়ল। ভূপেন্দ্রনাথ বসু বললেন, বহু বছর ধরে ইংরেজ রাজত্বের যে দৃঢ় ভিত গড়ে উঠেছিল, আজ তা টলে গেল। সভার দ্বিতীয় দিনে ভিড় আরও বাড়ল। শুধু অন্তঃপুরবাসিনী মহিলাই এসেছেন 500রও বেশি। তিল ধারণের জায়গা নেই সভায়। এ ওকে ফিসফিস করছে, আজ পুলিশ সভায় লাঠি চালাবেই, দেখিস। তবে এই বেলা সরে পড়বি? ধুর, সরে পড়ব কি? বুক পেতে মার খাবো। বন্দে মাতরম দিয়ে শুরু হলো সভা। প্রথমেই অশ্বিনী কুমার বললেন, কাল রাস্তায় যেখানে আমাদের ছেলেদের রক্ত ঝরানো হয়েছে, যেখান থেকে সুরেন্দ্রনাথকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্থানকে চিরস্মরণীয় করে রাখতে আমি একটা স্মৃতিস্তম্ভ স্থাপনের প্রস্তাব দিচ্ছি। সবাই একযোগে সমর্থন করল। সবাইকে স্তম্ভিত করে সামনে এগিয়ে এলেন এক মহিলা। তিনি নরোত্তমপুরের তারাপ্রসন্ন বসুর স্ত্রী সরোজিনী দেবী। হাত থেকে সোনার বালা খুলে তিনি দিয়ে দিলেন। বললেন, যতদিন না বন্দে মাতরমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আমরা চুল বাঁধব না, কোনো সাজগোজ করব না। সবাই আবেগে অস্থির। এরপর একে একে প্রস্তাব পেশ হতে লাগল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় শিক্ষা, স্বদেশী এবং বয়কটের শপথ। এরপর কালীপ্রসন্ন কাব্য বিশারদ যখন বলতে উঠলেন, ঠিক তখনই আবির্ভূত হলেন পুলিশ সুপার কেম্প। চিৎকার করে বললেন, সভা শেষ হওয়ার পর রাস্তায় বন্দে মাতরম বলা যাবে না। নেতাদের এখনই এই প্রতিশ্রুতি দিতে হবে, না হলে পুলিশ দিয়ে সভা ভেঙে দেব। দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন ভীতু মানুষও দুর্বার হয়ে ওঠে।
মিস্টার কেম্পের আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সভায় রব উঠল। ভেঙে দাও সভা, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতারাও বলতে লাগলেন, পুলিশ গুলি চালিয়ে সভা ভেঙে দিক, ঘরে ঘরে সভা হবে, চারিদিক জ্বলবে, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বিলিতি জিনিস, সকলের বাড়ি। আজ শোকের দিন নয়, আজ আনন্দের দিন। সভা ভেঙে গেল। রবীন্দ্রনাথও নৌকোয় করে আসছিলেন, কিন্তু তার পৌঁছনোর আগেই সভা শেষ। ফুটতে থাকা রক্তে টইটম্বুর জনতা ফিরছে বাড়ি। বরিশালের এই ঘটনা বিরাট আলোড়নের সৃষ্টি করল গোটা বাংলায়। বাখরগঞ্জের মেয়েরা প্রকাশ্যে প্রতিজ্ঞা করল, যতদিন না বন্দে মাতরমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আমরা চুল বাঁধব না, কোনো সাজগোজ করব না। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যায় লেখা হল, অনেক হয়েছে, এবার চাই লাঠির বদলে লাঠি, বিষের ওষুধ বিষ। বরিশালের হিতবার্তা লিখল, পৃথিবীর অন্য কোনো প্রান্তে বরিশালের মতো অনাচার ঘটলে এতক্ষণে ম্যাজিস্ট্রেট ইমারসনের মাথা ধর থেকে আলাদা হয়ে রাস্তায় গড়াগড়ি যেত। কলকাতায় অমৃতবাজার পত্রিকা লিখল, পূর্ববঙ্গে যে অত্যাচারের আগুন জ্বলছে, পাশবিক শক্তি দিয়ে তা দমন করা যাবে না। ক্রমে শুধু বাংলায় নয়, গোটা দেশে নিন্দা ছড়িয়ে পড়ছিল। বাল গঙ্গাধর তিলক তাঁর কেশরীতে সুরেন্দ্রনাথের প্রতি দুর্ব্যবহারের তীব্র নিন্দা করলেন। ওদিকে গোখেল বললেন, শুধু ঘটনাস্থলে থাকা অফিসারদের শাস্তি দিলেই হবে না, ছোটলাট ফুলেরও এর দায় এড়াতে পারেন না, তাকেও পদচ্যুত করতে হবে। এই গোটা ঘটনা চোখের সামনে থেকে দেখা যেন উল্লাসকে আমূল বদলে দিল। কলকাতায় ফিরে রাতের পর রাতও ঘুমোতে পারল না। মন খারাপ, থেকে থেকেই রাগে ফেটে পড়ছে, আবার চোখের কোণেও বারবার জল আসছে। উল্লাস বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকছে অনেকক্ষণ। মনের মধ্যে যেন অশান্ত কালবৈশাখী। মুক্তকেশী বুঝতে পারছিলেন, বরিশাল থেকে ফিরে এসে পালুর মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। একদিন রাত অনেক গড়িয়েছে। বারান্দায় বসে আছে উল্লাস। সামনের গাছগুলো নীরবে দুলছে, আকাশে মেঘ জমেছে, ধীরে বয়ে চলেছে গরম বাতাস। মা এসে ধীর পায়ে দাঁড়ালেন পাশে, বললেন, পালু, এখনো ঘুমোসনি? ঘুম আসে না মা। তোর ছুটিও তো শেষ হয়ে এলো, কবে ফিরবি বোম্বেতে? উল্লাস চোখ নামিয়ে রাখল কিছুক্ষণ, তারপর খুব শান্ত গলায় বলল, ফিরব, তবে সেখানে আর থাকতে পারবো না মা। মানে? এই কদিনে অনেক কিছু দেখে ফেলেছি। বরিশালের সেই পুকুরে বাচ্চা ছেলেটা লাঠির ঘায়ে জলে ডুবে যাচ্ছিল, তবু বন্দে মাতরম বলা থামায়নি। তার মুখটা এখনো চোখের সামনে থেকে যাচ্ছে না। এসব দেখে আর ক্লাসরুমে ফিরে বসে থাকা যায় না মা, বসে থাকা যায় না। আমার কিছু বইপত্র আছে সেখানে, সেগুলো নিয়ে চলে আসব। অন্য কোনো মা হলে কেঁদে কেটে সারা হতেন, কিন্তু মুক্তকেশী মন দিয়ে শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই কি করতে চাস? দেশের জন্য কিছু করতে চাই মা, কোথা থেকে শুরু করব জানি না। তুমি জানো মা, সেদিন হেমচন্দ্র দাদা এসেছিলেন, বলছিলেন বরিশালের ঘটনার পরে হোমরা চোমরা মডারেটররাও নাকি বিপ্লবের পক্ষে সওয়াল শুরু করেছে। লড়াই ছাড়া স্বাধীনতা কিছুতেই আসবে না মা। মুক্তকেশী চুপ করে রইলেন। তিনি নিয়মিত সংবাদপত্রে চোখ রাখেন। সত্যি, বরিশালের পর কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের বিরোধ একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। তবে রবীন্দ্রনাথ সতর্ক করেছেন বারবার। লিখেছেন, দেখো, ঝগড়া করতে গেলে হট্টগোল করা সাজে, কিন্তু যুদ্ধ করতে গেলে চাই সেনাপতি, আর সুরেন্দ্রনাথই হতে পারেন সেই সেনাপতি দেশনায়ক। জানো মা, দেশশুদ্ধ নিন্দার তোড়ে ইংরেজ সরকারও যেন কিছুটা পিছু হটেছে। বরিশাল অধিবেশনের 1 মাস পরে বরিশাল থেকে বন্দে মাতরম ধ্বনির ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে। সেই আনন্দে আবার অশ্বিনী কুমার বরিশালের প্রায় 10,000 মানুষকে নিয়ে বিরাট শোভাযাত্রা বের করেছিলেন। সারা শহর
বন্দে মাতরমে মুখরিত হয়েছিল। মনমোহন চক্রবর্তীর গান গাইতে গাইতে সেই শোভাযাত্রা ঘুরেছিল। বল সিংহ নাদে জয় জয় রবে বন্দে মাতারম, উঠুক ভবে শুনুক সবে মন্ত্র গভীরম, বন্দে মাতারম বন্দে মাতারম। এমনকি সুরেন্দ্রনাথও তাঁর সেই অপমানজনক বিচার প্রহসনের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করে জরিমানার টাকা ফেরত পেয়েছেন। বরিশাল অধিবেশনে অপমানিত সুরেন্দ্রনাথকে সম্মান প্রদর্শনের জন্য আবার বরিশালে আহ্বান জানানো হয়েছিল। 15,000 লোক বন্দে মাতরম আর সুরেন্দ্রনাথকে জয় ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানিয়েছিল সেখানে। সে বিশাল উৎসব, আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছিল। সরকারি আদেশে মশাল নিয়ে জাহাজ ঘাটে শোভাযাত্রা নিষিদ্ধ হওয়ায় হাজার হাজার হ্যারিকেন লণ্ঠন নিয়ে সহস্র সহস্র নাগরিক ও স্বেচ্ছাসেবকেরা সুরেন্দ্রনাথের অভ্যর্থনায় যোগ দিয়েছিলেন। বরিশালের বিভিন্ন স্থানে তোরণ তৈরি করা হয়েছিল। ব্রজমোহন কলেজ হলে গাওয়া হয়েছিল কাব্য বিশারদের গান, আজ বরিশাল পুণ্যে বিশাল হলো লাঠির ঘায়ে। ওই যে মায়ের জয় গেয়ে যায় বন্দে মাতরম বলে, রক্ত বইছে শতধার নাইকো শক্তি চলিবার, ওরা মার খেয়ে কেউ মা ভোলে না সহে অত্যাচার। এত পড়ছে লাঠি ঝরছে রুধির, তবু হাত তোলে না কারো গায়ে। আছে চক্ষু যার খোলা ভবিষ্যতের দ্বার, সময় হলে পণ্ড বলের দেখবে প্রতিকার। ছেলের মুখে কথা শোনার আগেই এইসব খুঁটিয়ে খুঁটিয়ে মুক্তকেশী পড়েছেন খবরের কাগজে। ভাবলে তার 2 চোখ উপচে জল আসে। মনে মনে ভাবলেন, সত্যি তো, দেশের এই অবস্থায় শুধু নিজেরটুকু নিয়ে ভাবলে হয় না, সবাই সেভাবে ভাবতে পারে? তিনি বুকে চেপে ধরেন প্রিয়তম পুত্রকে, রুদ্ধ কণ্ঠে বলেন, তোকে আর ফিরে যেতে হবে না পালু, আমি বাবাকে বরং বুঝিয়ে বলবো। এতদিন দেশের খেয়েছি, দেশের পড়েছি, এবার আমার এক ছেলে দেশের জন্য লড়বে। কি করব আমার? কথাগুলো শুনে উল্লাস মাকে জড়িয়ে ধরে শিশুর মতো বলল, মা, তাহলে তাহলে শেষবারের মতো বোম্বে যাই মা, গিয়ে বাক্স প্যাঁটরা সব গুছিয়ে নিয়ে চলে আসি। হোলডলটা আর টেনে আনবো না, আরব সাগরে ভাসিয়ে দিলেই হবে। বৃদ্ধ উল্লাসকর চোখ বুঝলেন। সব এখনো ছবির মতো স্পষ্ট ভেসে ওঠে মনে। তবে বম্বে সেই শেষ যাওয়া নয়, ভাগ্যের ফেরে তারপরেও একবার যেতে হয়েছিল লীলার সঙ্গে বোঝাপড়া করতে। কি যেন নাম ছিল লোকটার, ভাবলেই এতদিন পরেও রক্ত চঞ্চল হয়ে ওঠে। নৃপেন বসু এত বড় সাহস লীলাকে বিয়ে করে? হ্যাঁ, বোম্বের কান্দিভালির সেই বাড়িতে কিনা লীলাকে নিয়ে সংসার পাতে। হ্যাঁ, এতদিন পরেও লোকটার মুখ মনে পড়তে হেসে ফেললেন উল্লাসকর। আপন মনে হাসছ কেন? লীলা শুয়ে শুয়েই প্রশ্ন করলেন। লীলার মাথার কাছে দাঁড়িয়ে আছেন নিয়তিবালা, তিনি লীলার চুল বেঁধে দিচ্ছেন। উল্লাসকর হাসলেন। ওই নৃপেনের কথা মনে পড়ে গেল। আচ্ছা লীলা, তুমি কি সত্যিই তাকে ভালোবেসেছিলে? লীলা নিরুত্তর রইলেন। ঘরের এক কোণে মনোজ্যোতি রান্না বসিয়েছিল। সে এই দম্পতির প্রেমালাপে অভ্যস্ত। হাতা দিয়ে ডাল নাড়তে নাড়তে সে মৃদু স্বরে বিড়বিড় করল, এই শুরু হলো প্রীতির কথা। উল্লাসকরের শ্রবণ শক্তি এখনো প্রখর। তিনি কটমট করে তাকালেন। কি বলছিস রে মনা? কিছু না মেসমশাই, তোমাদের কখন যে সোহাগ আর কখন যে ঝগড়া বুঝি না বাপু। উল্লাসকর একটু ভ্রু কুঁচকে তাকালেন, তারপর হেসে ফেললেন। ওরে মনা, ঝগড়া নয়, এটাই প্রেম, বুঝলি? 50 বছর টিকে থাকা প্রেম। বৃদ্ধের কথা শুনে নিয়তিবালা মুখ টিপে হাসলেন, তারপর বললেন, ঠিক বলেছেন পিসেমশাই, স্বামী স্ত্রী অনেক দেখেছি, এমন টান কোথাও দেখেছে কেউ? তাই বটে,
মনোজ্যোতি আবার রান্নার দিকে মুখ ফেরায়। উল্লাস আবার লীলার দিকে ফেরেন। বলো না, নৃপেন বসুকে তুমি সত্যি ভালোবেসেছিলে? এসব পুরনো কথা মনে করে কি হবে? তোমার চিঠি আসা বন্ধ হয়ে গিয়েছিল। সবাই বলছিল তোমায়। সবাই বলছিল আমায় আন্দামানে মেরে ফেলেছে। নিরঞ্জন বলেছিল তুমি নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলে। বিপিন কাকা তখন তোমায় জোর করে লন্ডনে পাঠিয়ে দেন। তোমার হাসি পাচ্ছে? তুমি বম্বের বাড়িতে কাজটা মোটেও ঠিক করনি। যা বাবা, কাজটা করতে পারলাম কোথায়? তার আগেই তো দরজায় খিল দিয়ে ভেতরে লুকিয়ে পড়ল। না হলে এমন পেটাতাম সেদিনই অক্কা পেত। ওই তো চেহারা, ফুঁ দিলে উড়ে যাবে। এত বড় সাহস আমার লীলাকে বিয়ে করে! কি আশ্চর্য! বারে বারে তোমার একই কথা। সে কি আমার অমতে বিয়ে করেছিল? অত কিছু জানি না। জন্ম জন্ম ধরে তুমি আমার বউ ছিলে, আছো, থাকবে। কেউ সেখানে পায়তারা কষতে এলে তার বাপের নাম ভুলিয়ে দেব। উল্লাসকর হাতের মুঠো পাকালেন। লীলা ঠোঁট কামড়ে ধরে বললেন, মানুষটা তো আর নেই এখন, তাকে নিয়ে এসব নাই বা বললে। তোমার জন্য অপেক্ষা করে করে 40টা বছর পেরিয়ে বিয়ে করেছিলাম তাকে। তিনি কিন্তু আমায় কোনোদিনও অসম্মান করেননি। অসম্মানের প্রশ্ন আসছে কোত্থেকে? হ্যাঁ, তোমায় অসম্মান করবে এমন কার বুকের পাটা? আমি আছি না? লীলা রাগতে গিয়ে আবার হেসে ফেললেন। উল্লাসকর এমন করেন মনে হয় তিনি যেন আজও সেই প্রথম যৌবনের ঈর্ষাপরায়ণ তরুণ। লীলা ভাবলেন, সময়ের কত ঝড়ঝাপটা সত্ত্বেও মানুষটা একটুও বদলায়নি। আন্দামানের জাহাজে ওঠার আগে যে বুক ঠুকে বলেছিল, জন্ম জন্ম ধরে তুমি আমার বউ ছিলে, আছো, থাকবে। আজও সে পঙ্গু লীলাকে একই রকম ভাবে চোখে হারায়। মনোজ্যোতি ততক্ষণে ওদিক থেকে টিপ্পনি কেটেছে। তা বটে, আপনার বুকের পাটা দেখে সেই লালমুখো ডাক্তারেরও প্যান্টুলুন খুলে যাওয়ার দশা হয়েছিল, মনে নেই? মনোজ্যোতির কথা শুনে নিয়তিবালা কৌতূহলী চোখে তাকান। কোন লালমুখো ডাক্তার রে মনা? এই শিলচরে? তবে না তো কোথায়। তখন মেসমশাইরা থাকতেন নজিরপট্টির পপুলার হোটেল। একবার মাসিমার শরীর খারাপ হলো, তাকে ভর্তি করা হলো সিভিল হাসপাতালে। মেসমশাইও একই বেডে থাকতেন। তো একদিন হলো কি, সেখানকার সাহেব ডাক্তার ক্রাচ দিয়ে মাসিমাকে হাঁটানোর চেষ্টা করাতে গেছে, আর মাসিমা চিৎকার করে উঠেছে, মরে গেলাম গো! তাই শুনে মেসমশাই সঙ্গে সঙ্গে সেই সাহেব ডাক্তারের ওপর একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। সে কি কাণ্ড! অনেক কষ্টে ছাড়ানো গেছিল। হায় হায়, পিসেমশাই এমন করেছিলেন নাকি? সাহেব ডাক্তারের তো দেশ ছেড়ে পালাবার দশা হয়েছিল বোধহয়। তোমরা হাসছ, কিন্তু আমার কাছে তা হাসির ছিল না। লীলার মুখ নীল হয়ে গিয়েছিল ব্যথায়। ডাক্তারটা হয়তো ভালোর জন্যই টানছিল, কিন্তু আমি দেখছিলাম আমার লীলার যন্ত্রণা, সেটা আমি সহ্য করতে পারিনি। নিয়তি, তোর পিসেমশাইয়ের যত আদিক্ষেতা! এই, তুমি থামবে? ওটা তো ট্রিটমেন্ট ছিল। ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট যদি ব্যথা দেয় তবে আমি তেমন ট্রিটমেন্ট চাই না। তুমি একটু ব্যথা পেলে আমার বুকটা ফেটে যায় লীলা। তখন যুক্তি তর্ক কিচ্ছু শুনতে পাই না, কিচ্ছু না। লীলার বলিরেখা ভরা গালে গোলাপি ছোপ পড়ল। নিয়তিবালা হেসে গড়িয়ে পড়লেন। আহা, এত লাজের কি আছে পিসিমা? পিসেমশাই তো ঠিক কথাই বলছেন। আমি তো দেখছি আপনার জ্বর এলেই পিসেমশাই কাঁপতে শুরু করেন। তাই তো, আজও যত রাতি হোক
মাসিমার কাশি শোনা মাত্রই মেসমশাইয়ের কান সজাগ হয়ে যায়। এ কি আর শুধু প্রেম, এ যেন জীবনের সঙ্গে জীবনের জুড়ন। ডাক্তার দিদি বলেছিলেন ওদের কলকাতার বাড়িতেই নাকি আপনাদের প্রথম আলাপ হয়েছিল। ঠিক কথাই তো বলেছে কল্যাণী। ওর ঠাকুর দাদা ছিলেন ডাক্তার সুন্দরী মোহন দাস, আমাদের সুন্দরী কাকা। তার বাড়িতেই তো প্রথম তোর পিসিমাকে দেখেছিলাম। তখন কলেজের ছেলে আমি, মাথায় শুধু দেশ উদ্ধার করার গান বাজনা আর বোমা বানানোর চক্কর। কিন্তু কিন্তু যেদিন লীলাকে প্রথম দেখলাম, আমার বুকের ভেতরটাতে হঠাৎ যেন বোমা ফাটলো। উল্লাসকর উজ্জ্বল হাসলেন। লীলা এবার আর বাধা না দিয়ে ধীরে ধীরে চোখ নামালেন। তার চোখের কোণে চিকচিক করছে জল। অদ্ভুত তাদের এই দাম্পত্য। একজন পঙ্গু, আর একজন অনেকটাই মানসিকভাবে ভারসাম্যহীন। তবু তো এতদিনের সংসার, এত বছরের একসঙ্গে থাকা। আজও উল্লাসকরের এই নিঃসংকোচ ভালোবাসার প্রকাশ তাকে কেমন যেন নববধূর মতো লজ্জা দেয়। তিনি এবার ফিসফিস করে বললেন, তুমি থামবে না বুঝি? আচ্ছা, এ বয়সেও সবার সামনে এসব কথা বলতে লজ্জা করে না তোমার? লজ্জা? পাপে লজ্জা আসে, মিথ্যায় লজ্জা আসে, দুর্বলতায় লজ্জা আসে। ভালোবাসায় আবার লজ্জা কি? রবিবাবুর সেই সোনার তরী কাব্যের লজ্জা বলে কবিতাখানি মনে নেই? আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান, কেবল শরম খানি রেখেছি, চাহিয়া নিজের পানে, নিষেদিন সাবধানে, সযতনে আপনারে ঢেকেছি। লীলা লজ্জায় মুখ চাপা দিলেন। হেমদাদা দীর্ঘদিন পর সেদিন যুগান্তরের আড্ডায় এলেন। এমনিতে রংপুর থেকে ফেরার পর কিছুদিন ধরে হেমদাদা আর বারিনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। সেটা বাকিরা সকলেই বুঝতে পারছে। বারিন যে এত লম্ফঝম্ফ করে সারা দেশ থেকে ছেলে জোগাড় করে আনছে, চাঁদা তুলছে আর বোমার কথা বলে বেড়াচ্ছে, এই ঢাকঢোল পেটানো হেমদাদার একেবারেই পছন্দ নয়। বারিন যুক্তি সাজায়, এইভাবে উদ্দীপনা ছড়ালে তবেই তো নতুন নতুন ছেলে আসবে, দল বড় হবে, আমাদের ফান্ড বাড়বে। তা ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে হবেটা কি? ফুলারের বেলা দেখলে না, আমরা নিজেদের শক্তি বাড়াচ্ছি না, এদিকে খালি বড় বড় কথা বলে লোক জড়ো করছি। ভেতরটাই তো ফাঁপা। এতে যতই নতুন ছেলে আসুক, তারা বেশি দিন এই হুজুগে মেতে থাকবে না। তবে আপনি কি বলেন হেমদা? আমরা এই ৫-৬ জন মিলে শুধু বিপ্লব করব, তাতে ব্রিটিশ সাম্রাজ্যের একটাই তো সরানো যাবে। আমি তা বলিনি। দলে লোক বাড়ানোর অবশ্যই দরকার আছে, কিন্তু তার চেয়েও বেশি দরকার হলো সেই লোকগুলোকে কাজে লাগানোর জন্য নিজেদের সেই জ্ঞান থাকাটা। এই যে ফুলারকে আমরা আসামে গিয়ে কিছুতেই বোম ছুটতে পারলাম না, তারিখের গোলমালে। কিন্তু যদি ওর গায়ে বোম মারাও যেত, সামান্য আঘাত ছাড়া বেশি কিছু হতো কি? আমাদের এই আনাড়ি বোমাগুলোর কোনো মানুষকে মারার ক্ষমতাই নেই, তোমার এই জং ধরা পিস্তলের মতো। প্রশিক্ষণ ছাড়া, উপযুক্ত অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়াটা কিন্তু সাহস নয়, নির্বুদ্ধিতার নামান্তর। গীতার সেই শ্লোকটা মনে করো, যোগো কর্মসু কৌশলম। শুধু আবেগ থাকলেই হবে না, কাজে নিপুণতা, বিচক্ষণতা ও প্রশিক্ষণ থাকা আবশ্যক। বারিন, হইচই করে দেশশুদ্ধ লোককে জড়ো করার আগে আমাদের ঠিকঠাক বোম তৈরি করা শিখতে হবে। বিপ্লব কিভাবে সংগঠিত করতে হয় জানতে হবে, নেতৃত্ব কিভাবে দিতে হয় তা দেখতে হবে। মানে আপনি বলতে চাইছেন সেজদা বা আমরা কেউই নেতৃত্ব দেওয়ার যোগ্য নই? বারিন অন্ধকার মুখে বলল। সেদিন হেমচন্দ্র আর কথা বাড়াননি, উঠে চলে গিয়েছিলেন। তারপর অনেকদিন আর তাঁর কলকাতায় দেখা নেই। তারপর একদিন ওরা সবাই খবর পেল হেমদাদা আঁকা শিখতে প্যারিস চলে যাচ্ছেন। সবাই অবাক। এমনিতে হেমদাদা ফাইন আর্টসেরই ছাত্র, এখন মেদিনীপুরে আঁকা শেখান।
চমৎকার পোর্ট্রেট আঁকেন। কিন্তু তাই বলেই আগুনের সময় হঠাৎ আঁকা শিখতে ফ্রান্স? কিছুদিন পরেই যুগান্তরের সকলে আসল সত্যিটা জানতে পারল। আসলে হেমচন্দ্র প্যারিসে গেছেন বোমা বাঁধা শিখতে, বিপ্লব তত্ত্ব সম্পর্কে জানতে। উপেন বলল, জানিস অবিনাশ, হেমদাদা নিজের ভিটেমাটি বেচে দিয়ে সেই টাকায় জাহাজে চেপেছেন। ফরাসি দেশে অনেক গুপ্ত সমিতি আছে, তাদের কাছ থেকেই শিখবেন সবকিছু। বাহ, তবে দাদা এলে আমরাও সবকিছু শিখে নেব, খুব ভালো হবে। এইসব আলোচনায় আমরা কিন্তু ফোকাস থেকে সরে যাচ্ছি। যুগান্তরের মাধ্যমে হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। সেজদাও তাতেই জোর দিচ্ছেন। সবাই নিরুত্তর রইল। অরবিন্দ যুগান্তর অফিসে সারাদিন থাকলেও ওদের এই আড্ডায় সেভাবে যোগ দেন না। তিনি কথা বলেন খুব কম। সারাদিন তিনতলার ঘরে বসে বই পড়েন। যা বলার অধিকাংশই বারিনের মাধ্যমে বলে পাঠান। তাছাড়া তিনি এখনও ভালো করে বাংলা লিখতে পারেন না, তবে বাংলা শিখছেন, খুব দ্রুত আয়ত্ত করে ফেলবেন। সত্যানন্দ মাথা নেড়ে বলল, মানুষ তো উদ্বুদ্ধ হচ্ছেই। এই তো আমার বন্ধু পালু বম্বে থেকে চলে এলো আমাদের সঙ্গে কাজ করবে বলে। পালু মানে শ্রী দ্বিজদাস দত্ত মহাশয়ের ছেলে উল্লাসকর তো এলো যখন, কোথায় সে? এসেই রোগ বাঁধিয়েছে, জন্ডিস। একটু সুস্থ হোক তারপরেই নিয়ে আসবো। তবে বারিন্দা যুগান্তর তো বিপ্লব এনেই ফেলেছে। এই তো সেদিন আয়করের প্রধান বিচারপতি পর্যন্ত মন্তব্য করেছেন, দ্য ক্রাউড সিকিং টু পারচেস ইট ফর্মড অ্যান অবস্ট্রাকশন অন দ্য স্ট্রিট। যুগান্তর কেনার ভিড়ে রাস্তা পর্যন্ত অচল হয়ে পড়ছে। রাস্তা অচল হচ্ছে ভালো কথা, কাগজটা সচল থাকলেই হলো। এই পুলিশের নজর পড়ল বলে। ভূপেন্দ্রনাথ বোস ঠিক কথাই বলেছেন। সত্যিই পুলিশ কড়া নজর রাখছে। অরবিন্দ যুগান্তরের মূল চালিকা শক্তি তো বটেই, সঙ্গে তিনি বিপিন পালের অনুরোধে যোগ দিয়েছেন ইংরেজি কাগজ বন্দে মাতরমের কাজেও। সেখানে নিয়মিত লেখেন। মাস তিনেক আগে থেকে পূর্ববঙ্গের কুমিল্লা আর জামালপুরে পরপর হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছে, তাই নিয়ে তিনি বারবার সোচ্চার হচ্ছেন। ভূপেনের আশঙ্কা যে মিথ্যে নয় তা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। সরকারের চিঠি এলো, পরিষ্কার সতর্কবার্তা, যথেষ্ট হয়েছে। ভবিষ্যতে এইরকম রাজদ্রোহমূলক উস্কানি রচনা প্রকাশিত হলে যুগান্তরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে। ফৌজদারি মামলা? কিসের মামলা? আর তো মাত্র কটা দিন, আমরাই হব ভারতের ভাবী শাসক, গভর্নমেন্ট হাউসের উত্তরাধিকারী। আমাদের কিনা দেখাচ্ছে আইন। অরবিন্দ কম কথার মানুষ, শুধু বললেন, তোমরা ভয় পেও না। সত্যিই ভয় পেল না ওরা কেউ। সরকারি সেই চিঠি পাওয়ার দিন দশেকের মাথায় যুগান্তরের পাতায় প্রকাশিত হল দুটো প্রবন্ধ, ভয় ভাঙা ও লাঠৌষধি। প্রথম প্রবন্ধতে বলা হলো, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য হল এক প্রকাণ্ড ভাঁওতা, চোরাবালির ওপর প্রতিষ্ঠিত একটা চকচকে সৌধ। সামান্য আঘাত দিলেই ভেঙে চুরমার হয়ে যাবে। নেহাত আমাদের ক্লৈব্য ভীরুতার জন্যই এখনো মাটিতে মিশে যায়নি। দ্বিতীয় প্রবন্ধে আবার সরাসরি লেখা হলো, ইংরেজ শাসকরা আবেদন নিবেদন বোঝেনও না, সেসবের মানও দেন না। তাঁরা বোঝেন কেবল লাঠির ভাষা। কাবুলি দাওয়াই শ্রেষ্ঠ দাওয়াই। সরকারের ধৈর্যচ্যুতি ঘটল এবার। মাসখানেকের মধ্যেই কানাইধর লেনের অন্ধকার গলিতে হানা দিল পুলিশ। দলের একেবারে সামনে ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ী। যুগান্তরের দরজায় লাঠি ঠেলে ঢুকে পূর্ণ লাহিড়ী বলল, যুগান্তরের সম্পাদক কে? তার নামে গ্রেফতারি পরোয়ানা আছে। বারিন উপেন সত্যানন্দরা এ ওর দিকে চোখ চাওয়াচাই করল। তারপর উপেন হঠাৎ বলে উঠল, আমি সম্পাদক, আমায় গ্রেপ্তার করুন। না না, ও নয়, আমি সম্পাদক, আমায় হাত করা পড়ান। এইবার ভারী গোলমাল শুরু হলো। প্রত্যেকেই বলছে আমি সম্পাদক। এদিকে যুগান্তর কাগজে সম্পাদকের কোনো নাম লেখা থাকে না, কোনো প্রবন্ধে লেখকেরও নাম থাকে না। পুলিশ পড়ল মহা বিপদে। সবাই জানে অরবিন্দ ঘোষই যুগান্তরের কাণ্ডারি, কিন্তু প্রমাণ কোথায়? পূর্ণ লাহিড়ীর মতো ডাকসাইটে দারোগাও বেকায়দায় পড়ে গেছে। শেষমেশ ভূপেন্দ্রনাথকে সকলের মধ্যে বেশ একটু মোটা সোটার সম্পাদক সুলভ দাঁড়িগোঁপ আছে দেখে তাকেই সম্পাদক স্থির করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। রাজদ্রোহমূলক রচনার অপরাধ,
অথচ তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হলো সাধারণ আসামিদের সঙ্গে। খেতে দেওয়া হলো পচা খিচুড়ি, পড়তে দেওয়া হলো নোংরা একখানা কোট। এই খবর জানাজানি হওয়া মাত্রই অনেকে ভূপেনের জামিন হতে এগিয়ে এলেন। সঞ্জীবনী পত্রিকার কৃষ্ণকুমার মিত্র, শোভাবাজার রাজবাড়ির গিরীন্দ্রকৃষ্ণ দেবরাও জামিন হতে ইচ্ছুক। শেষ পর্যন্ত চারুচন্দ্র মিত্র ও প্রাণকৃষ্ণ আচার্যের দেওয়া ৫,০০০ করে টাকার বিনিময়ে জামিন হল। অরবিন্দ বন্দে মাতরম পত্রিকায় সদর্পে লিখলেন, ওয়ান্টেড মোর রিপ্রেশন। আরো অত্যাচার হোক, অত্যাচারের আঘাতে জর্জরিত হয়ে তবেই একদিন আমাদের জাতি জেগে উঠবে। এই আঘাত হলো ভগবানের হাতুড়ি, এই দিয়েই তিনি আমাদের এক শক্তিশালী জাতিতে পরিণত করছেন। আঘাতই পৃথিবীতে তার শক্তি লীলার যন্ত্র। ভগবানের কর্মশালায় আমরা হলাম লোহা, তার আঘাতে আমাদের ধ্বংস হয় না, হয় পুনর্গঠন। ওদিকে ভূপেন বিচার শুরু হতে ভরা আদালতে পরিষ্কার বললেন, আমি ভূপেন্দ্রনাথ দত্ত বিনীতভাবে নিবেদন করছি যে আমি যুগান্তর পত্রিকার সম্পাদক এবং আমি উল্লিখিত প্রবন্ধগুলির জন্য সর্বাংশে দায়ী। আমি সরল বিশ্বাসে আমার দেশের প্রতি কর্তব্য বলে যা ভালো বুঝেছি আমি তাই করেছি। যা অস্বীকার করতে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তা প্রমাণ করবার জন্য আদালতের অনর্থক অর্থ ব্যয় বা শক্তিক্ষয় হোক, আমি তা চাই না। আমি আর কোনো বিবৃতি দিতে বা এই বিচারে আর কোনো অংশগ্রহণ করতে ইচ্ছুক নই। আদালতের সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। এরকম বিবৃতি সবাই প্রথম শুনল। উল্লাসকে বাড়িতে দেখতে এসে সত্যানন্দ বলল, এতকাল তো সবাই প্রমাণ করতে চাইতো লেখাটা রাজদ্রোহমূলক নয়। এইভাবে দ্রোহের কথা স্বীকার কেউ করেছে? না, কেউ করেনি। তবে থিওরিটিক্যালি এও কিন্তু এক ধরনের বিপ্লব। একে কি বলে জানিস? কি? নন কোঅপারেশন, অসহযোগ। এই না হলে বিবেকানন্দের ভাই। তোর কথা শুনে গায়ে কাঁটা দিচ্ছে। ভূপেন্দা আমাদের শিখিয়ে দিল রাষ্ট্রশক্তির বিরুদ্ধেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা যায়। আসামি নিজে আগে ভাগেই দোষ স্বীকার করে ফেলল। এখন সাহেব বেটারা কি করবে কর। সত্যানন্দ কিন্তু কিছু না বলে চুপ করে রইল। কিরে, আমাকে বারিন্দার কাছে নিয়ে চল। তুই যে বললি বারিন্দা কোনো এক বাগান বাড়িতে বিপ্লবের কাজ শুরু করেছে। নিয়ে যাব, আগে পুরোপুরি সুস্থ হ। তবে তোকে একটা কথা বলি, যুগান্তরের সত্যিকারের সম্পাদক কিন্তু ভূপেন্দা নন। তবে জামালপুর থেকে ভূপেন্দা সেদিন সবে ফিরছিলেন কলকাতায়। তিনি যুগান্তর অফিসে ঢোকার পরপরই পুলিশ ঢোকে আর অ্যারেস্ট করে। যুগান্তরের সম্পাদক হিসেবে কারোর নাম তো দেওয়া থাকে না, কিন্তু কেউ যদি সম্পাদক হয়ে থাকেন তবে তা অরবিন্দবাবু নিজেই। কিন্তু কিন্তু তা কি করে? অরবিন্দ তো লিখেই দিয়েছেন, দ্য রিয়েল এডিটর্স অর রাইটার্স অফ যুগান্তর ওয়ার বারিন, উপেন ব্যানার্জি অ্যান্ড দেবব্রত বোস। সেটা তো পড়লাম বন্দে মাতরম। আবার অরবিন্দ নিজেই কিন্তু যুগান্তরে লিখেছেন অন্য কথা। সত্যানন্দ জামার পকেট থেকে কাগজটা বের করে জোরে জোরে পড়ল। যুগান্তরের আবার সম্পাদককে? যুগান্তর তো জাতীয় ভাবসমষ্টি মাত্র। লোকের প্রাণের ভিতর দিয়া যে ভাবস্রোত ছুটিয়াছে তাহার এক একটা কণা মাত্র যুগান্তরে আসিয়া ধাক্কা লাগে। সম্পাদক তো তাহা অভিব্যক্তির যন্ত্র মাত্র। যন্ত্রকে ধরিলে যন্ত্রী তো ধরা পড়ে না, যন্ত্রী যে অশরীরী। ওই যে পালে পালে বালকের দল বন্দে মাতরম মন্ত্রে মুগ্ধ হইয়া অজানা লক্ষ্যের দিকে ছুটিয়াছে, ওই যাহারা নৃমুণ্ড মালিনীর খড়পর তলে আত্মবলিদান দিয়া অমরত্ব লাভের জন্য উৎসুক, তাহারাই দেশে যুগান্তর আনিবে, তাহারাই যুগান্তরের সম্পাদক। উল্লাস নিরুত্তর। কি বলবে বুঝতে পারছে না। এদিকে বারিন্দা আবার কি বলছে জানিস? অরবিন্দবাবুর পরামর্শেই নাকি ভূপেন্দাকে অপরাধ স্বীকার করিয়ে জেলে পাঠানো হয়েছে। অনেক রকম ব্যাপার আছে রে পালু, সবকিছুকে আমরা বোধহয় যতটা সরল করে দেখি ততটা নয়। তুই তো এতদিন ছিলি না, এসব তুই আরোই বুঝবি না। আমি সত্যি এত প্যাঁচ বুঝি না। সবাই মিলে দেশকে স্বাধীন করার জন্য লড়ছে, প্রয়োজনে ভারত মায়ের জন্য প্রাণ দেবে। এর মধ্যে এত জটিলতা আসে কোথা থেকে? সত্যানন্দ ওর শিবপুরের বাড়িতে ওকে দেখতে এসেছে। বম্বের পাট পাকাপাকি চুকিয়ে ফেরার পরেই উল্লাস জন্ডিসে পড়েছিল। সুন্দরীমোহন কাকা এসে পরীক্ষা করে বলেছিলেন, ইনফেক্টিভ হেপাটাইটিস, লিভারে গোলমাল বেঁধেছে, সারা দিন শুয়ে থাকতে হবে। মা আর বোনের জোর জুলুমে শুয়েই থাকতে হচ্ছিল বাড়িতে।
কত রকম পথ্য, বার্লি, সুজি, সেদ্ধ করা আপেল, সবজি, খেতে খেতে মুখ বিস্বাদ হয়ে যাওয়ার জোগাড়। তবে তার মধ্যেও উল্লাস বই পড়া ছাড়েনি। হাঁটা পথে ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরি। একটু সুস্থ হওয়ার পর থেকেই সেখান থেকে বই আনা শুরু করেছিল। মাসখানেকের মধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু বইতে ও খুব আগ্রহ পেয়ে গেছে। এমনিতেই কেমিস্ট্রি ছিল ওর পছন্দের বিষয়। পাহাড় ফাটিয়ে রাস্তা বানানোর জন্য কিভাবে নানান রকম কেমিক্যালস দিয়ে বিস্ফোরক তৈরি করা যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েও। সেই সব দেখে টুকটাক রাসায়নিক জোগাড়ও শুরু করেছে। বাবার এক ছাত্রকে দিয়ে কলেজের ল্যাবরেটরি থেকে আনিয়েছে নাইট্রোগ্লিসারিন, তারপর খোলা বাজার থেকে কিনেছে পিক্রিক অ্যাসিড। সব শুনে সত্যানন্দ বলল, ওমা, নাইট্রোগ্লিসারিন দিয়ে কি হবে? বাহ, ওটাই তো বোমার আসল শক্তি রে ভাই। সেই যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন, সেটাও তো নাইট্রোগ্লিসারিনই। এই জিনিস তো তবে ভয়ানক বিপজ্জনক। একটু এদিক ওদিক হলেই তো বিস্ফোরণ করতে পারে। জানি ভাই, জানি। বাড়ির একেবারে কোণের ঘরটাকে আমি ল্যাবরেটরি বানিয়েছি। বাবার পুরনো সব যন্ত্রপাতি কাজে লাগাচ্ছি। কাঁচ, বাল্ব, মেশ স্কেল, লোহার টুকরো, পেরেক সব ওখানেই। চল চল, তোকে দেখাই চল। নাইট্রোগ্লিসারিন বা পিক্রিক অ্যাসিডের বিস্ফোরণ ঘটাতে চাইলে ডেটোনেটর দরকার। সেজন্য বানাতে হবে মার্কারি ফালমিনেট। একটু এদিক ওদিক হলেই হাতে ফাটবে। তবে আমি এখন এক্সপার্ট হয়ে গেছি জানিস, এখনো একবারও ছোঁড়ার আগে ফাটেনি। উল্লাসকরের ল্যাবরেটরিতে গেল সত্যানন্দ। তারপর সব দেখে টেখে বলল, সামনের সপ্তাহে তাহলে চল। কোথায়? ওই যে বললি, আমাদের মুরারি পুকুরের বাড়িতে। শুধু গেলে হবে না, পুরোদমে কাজে যোগ দিতে হবে। কিন্তু কিন্তু আমার যে এখনো দীক্ষা হয়নি। মনে নেই হেমদাদা কি বলেছিলেন? হ্যাঁ, সে হয়ে যাবে। যেদিন রাসেলকে চটিবেটা করে শহর ছেড়েছিলি, সেদিনই তোর আসল দীক্ষা হয়ে গেছে রে ভাই। যুগান্তর মামলায় ভূপেন্দ্রনাথের পক্ষে উকিল দাঁড়িয়েছেন বিখ্যাত ব্যারিস্টার আশুতোষ চৌধুরী, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এবং চিত্তরঞ্জন দাস। তাঁদের আপত্তিতেও ভূপেন বক্তব্য বদলালেন না। বিদেশি কোনো সরকারের অস্তিত্বই তিনি স্বীকার করতে চান না। তাই আবার বিদেশি আদালত। আইন প্রলেপ দিয়েও কিছু হলো না। বিচারে ভূপেন্দ্রনাথের 1 বছরের কারাদণ্ড দিলেন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট D.H. কিংসফোর্ড। তাঁর এই আচরণে সারা দেশ জুড়ে সাড়া পড়ে গেল। বিপিনচন্দ্র পালের পৌরোহিত্যে কলেজ স্কোয়ারে এক বিরাট সভা আয়োজন করে ভূপেন্দ্রনাথের ভূয়সী প্রশংসা করা হলো। আর এই সভায় সন্ধ্যার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল বজ্র নির্ঘোষ। তিনি বললেন, এখন শোক প্রকাশের সময় নয়। যে মর্যাদার সঙ্গে ভূপেন্দ্রনাথ এই যন্ত্রণা বরণ করে নিয়েছেন, আমরা তাকে বিশেষ গৌরবজনক বলে মনে করি। সরকার যদি মনে করেন এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ করে আমাদের মনে ত্রাসের সৃষ্টি করবে, তবে তারা নেহাতি মূর্খের স্বর্গে বাস করছেন। এমনিতেও প্রথম থেকেই যুগান্তরের বিরুদ্ধে এই স্বৈরাচারী পদক্ষেপের লাগাতার নিন্দা করে যাচ্ছে সন্ধ্যা পত্রিকা। ভূপেনদাদার বিচারের রায় বেরোনোর ঠিক 2 দিন আগে সেখানে বেরিয়েছে কেউটের ফোঁস প্রবন্ধ। সেখানে ব্রহ্মবান্ধব পরিষ্কার লিখেছেন, এই ধরনের মামলায় দেশে আগুন ছড়িয়ে পড়বে। রাজশক্তি এখন কেউটের লেজে পা দিয়েছে, কিন্তু তার ছোবলের কথাটাও স্মরণ রাখা উচিত। কাজেই সন্ধ্যার বিরুদ্ধেও মামলা শুরু হতে দেরি হল না। ব্রহ্মবান্ধব প্রস্তুত ছিলেন। আগেই লিখেছিলেন, সে সুখের দিন কবে বা হবে। আর মামলার সমন পেয়ে এবার তিনি লিখলেন, অষ্টরম্ভা ভবিষ্যতি। রসিকতা পড়ে দেশশুদ্ধ লোক হেসেই অস্থির। অন্যদিকে মহিলা মহলেও সাড়া পড়ে গেছে। ডাক্তার নীলরতন সরকারের স্ত্রী নির্মলা সরকার মহিলাদের নিয়ে একটা বিরাট সভা করলেন। সেই সভায় পৌরোহিত্য করলেন কৃষ্ণকুমার মিত্রের স্ত্রী লীলাবতী মিত্র। কলকাতার প্রায় 200 জন মান্যগণ্য মহিলা সেই সভায় ভূপেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীকে অভিনন্দন জানালেন। সভা শেষ হওয়ার সময় সকলে মিলে রবিবাবুর গান গেয়ে উঠলেন। ওদের আঁখি যতই রক্ত হবে, ওদের আঁখি ফুটবে। বৃদ্ধা ভুবনেশ্বরী কাঁপা কাঁপা গলায় বললেন, নরেন তো খুব
তাড়াতাড়ি চলে গেছে। ভূপেনের কাজ সবে শুরু হয়েছে। নরেনের মতন তাকেও আমি দেশের কাজে উৎসর্গ করেছি। যুগান্তরের ৫-৬ মাস পর থেকে বিপিন পালের উদ্যোগে বন্দে মাতারম বলে যে ইংরেজি পত্রিকা বেরোতে শুরু করেছিল, সেটাও বেশ সাড়া ফেলেছে। ইংরেজি ভাষায় লেখা বলে দেশেও ছড়িয়ে পড়ছে দ্রুত। এখানেও মূল কাণ্ডারি অরবিন্দ। বন্দে মাতারম নাম থেকে শুরু করে কাগজের ক্যাপশন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস তাঁরই দেওয়া। এছাড়াও এই কাগজে যুক্ত আছেন চিত্তরঞ্জন দাস, সুবোধ মল্লিকরা। বন্দে মাতারম প্রথম প্রকাশিত হয়েছিল রাজা সুবোধ মল্লিকের বাড়িতে, কিন্তু ১.৫ মাসের মধ্যেই অরবিন্দর সঙ্গে বিপিন পালের মতভেদ শুরু হলো। অরবিন্দ চান প্রত্যক্ষভাবে সশস্ত্র বিপ্লবকে সমর্থন করতে, ইতিহাসের নানান সশস্ত্র আন্দোলনের কথা তুলে ধরতে, কিন্তু বিপিন পালের অত খোলাখুলি পথ পছন্দ নয়। দুজনের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে আসতে বিপিন পাল বন্দে মাতারম ছেড়ে দিলেন। অরবিন্দই হলেন সম্পাদক। এক একটা জ্বালাময়ী প্রবন্ধ লিখে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলেন সরকারকে। নরমপন্থী কংগ্রেসীদের তুমুল সমালোচনা করে চললেন। ওদিকে সরকার মরিয়া হয়ে উঠেছে। যুগান্তর সন্ধ্যার পর এবার সেই রোষানলে পড়ল বন্দে মাতারম পত্রিকা। গ্রেফতার হলেন অরবিন্দ, হেমেন্দ্রনাথ বাগচি আর অপূর্ব কৃষ্ণ বসু। অনেকজনকে মিথ্যা সাক্ষী হিসেবে হাজির করিয়েও মামলা দাঁড় করানো যাচ্ছে না। এখানেও বেশ কয়েক মাস আগে কেবলমাত্র একটা সংখ্যাতেই অরবিন্দ ঘোষের নাম সম্পাদক হিসেবে প্রকাশিত হয়েছিল। তারপর থেকে তাঁরই তুমুল আপত্তিতে নাম আর দেওয়া হয়নি। পুলিশ ভেবে পাচ্ছে না আইনের চোখে কিভাবে প্রমাণ করা যাবে যে সাম্প্রতিক রাজদ্রোহী প্রবন্ধগুলো যে সংখ্যাগুলোয় ছাপা হয়েছে সেগুলোর সম্পাদক অরবিন্দই। সরকারি কৌশলী বুদ্ধি করে চিঠি পাঠালো পূর্বতন সম্পাদক বিপিন পালকে। সম্পাদকের ভার তিনি কার ওপর ছেড়ে এসেছিলেন, আদালতে তা বললেই আইনের চোখে অরবিন্দকে দোষী সাব্যস্ত করা যাবে। কিন্তু বিপিন পাল সরাসরি সাক্ষ্য দিতে অস্বীকার করলেন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি কেন সাক্ষ্য দিতে চাইছেন না? Since this prosecution was started, I honestly believed that it was unjust and injurious to the cause of popular freedom. আদালতকে এত বড় অসম্মান? বিচারক বললেন, আপনার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার অভিযোগ আনা হবে, আর তার ফল ভালো হবে না। ফলাফল যাই হোক, আমি তার পরোয়া করি না। আইনের খুঁটিনাটি ব্যাখ্যার ওপর আমি দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি আমার অধিকারের ওপর, যে অধিকার প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। এবং সেই অধিকারের বলে বলছি, আমার বিবেক এর বিরুদ্ধে, এবং আমার বিবেক এই ধরনের অন্যায় ফৌজদারি মামলায় সাহায্য করতে আমাকে জোরালো ভাষায় নিষেধ করছে। এজন্য যদি আমার শাস্তি হয়, তাই হোক। চিত্তরঞ্জন দাস ও রজত রায় বিপিন পালের পক্ষে দাঁড়িয়েও তেমন লাভ হল না। বিচারে তাঁর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হল। উল্লাসরা সকলে প্রতিদিন নিয়ম করে মামলার খবর রাখত। কারাদণ্ডের রায় বেরোতে ওর আর লীলার দুজনের চোখেই জল। বিপিন কাকার জন্য গর্বে আমাদের সকলের মাথা উঁচু হয়ে গেল। বন্দে মাতরম। আমি জানতাম বাবা কখনোই অরবিন্দ বাবুর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না। মতান্তর হয়েছে তো কি, বাড়িতে ভাইয়ে ভাইয়ে গোল হয় না, তাই বলে কি তা বাইরে যায়? দুজনেই যে দেশকে প্রাণ দিয়ে ভালোবাসেন। বিপিন পাল যেদিন জেলে গেলেন সেদিন ব্রহ্মবান্ধব লিখলেন, যার নাম উচ্চারণ করলে সারা ভারত সাড়া দিয়ে ওঠে, যার নব্য রাজনীতির ব্যাখ্যানে হিন্দুস্থানের জাতি সমূহ মুগ্ধ, সেই বিপিন চন্দ্রকে ওরা জেলে পাঠিয়েছে। বিপিন চন্দ্রের এই কারাবরণ ইতিহাসে লিখিত থাকবে, পুরুষ পুরুষানুক্রমে নর নারীর হৃদয়ে মুদ্রিত থাকবে। বিপিন পালকে প্রথমে পাঠানো হলো কলকাতার প্রেসিডেন্সি জেলে, তারপর সেখান থেকে বক্সার জেলে। একদিকে শুনানি চলছে, আদালত চত্বরে প্রতিদিন ভিড় বাড়তে লাগল। শুনানি শুনতে লোকে লোকারণ্য। তার মধ্যেই তরুণরা হেঁকে উঠছে বন্দে মাতরম। পরিস্থিতি এমন যে প্রতিদিনই পুলিশকে লাঠি চার্জ করতে হচ্ছে।
একদিন ইন্সপেক্টর ইবি হিউয়ের নেতৃত্বে লাঠিচার্জ শুরু হতেই রুখে দাঁড়ালো বছর 15 রোগা সোগা চেহারার এক কিশোর। তার নাম সুশীল সেন। শিলং থেকে বিপিন পালের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে কলকাতায় আসা তীক্ষ্ণ মেধাবী ছাত্র, যেমন পড়াশোনায় তেমনি বক্সিং আর লাঠি খেলায় দড়। সে পাল্টা কয়েক ঘা বসিয়ে দিল ইন্সপেক্টরের পিঠে। কনস্টেবলরা হতবাক। পুলিশকে মারা? বিস্ময় চোখে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো ম্যাজিস্ট্রেটের এজলাসে। কিংসফোর্ডও দেখে অবাক। বললেন, এ তো একেবারেই বাচ্চা, একে সবার সামনে 15 ঘা বেত মেরে ছেড়ে দাও। 1899 উইপিং অ্যাক্টে এমন বেত্রাঘাত নতুন কিছু নয়। কিছু হলেই বেত মারা যায় বেমালুম। কিন্তু সেদিন মানুষ দুঃখে পাথর হয়ে গেল। লালবাজার চত্বরে 15 বছরের কিশোরের পিঠে একের পর এক বেতের বাড়ি মারা হচ্ছে, আর সে স্লোগান দিচ্ছে, বন্দে মাতরম। এমন নৃশংস ঘটনা বাংলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করল। সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো তথাকথিত নরমপন্থীরাও সোচ্চার হলেন প্রতিবাদে, আর চরমপন্থীরা বলেই দিলেন এ অপরাধের ক্ষমা নেই। কিংসফোর্ডকে হত্যার ছক কষা শুরু হলো। বিপ্লবীরা কিংসফোর্ডের নাম দিলেন কসাই কাজী। সন্ধ্যায় লেখা হলো, আমরা পূর্বেই বলেছি যে কাজী এখন এক ভাঙা ঢাক, আর তার আনন্দ হচ্ছে ভূপেন, সুশীল ও বসন্তকে সাজা দিয়ে। কত হাতি ঘোড়া গেল তল, এখন মশা বলে 1 হাঁটু জল। যত পারো গলা ফাটাও, কিন্তু মনে রেখো কাজী, তোমার দিন ঘনিয়ে এসেছে। এই উত্তাল সময়ের মধ্যেই বন্দে মাতরম মামলার রায় বেরোল। আইনের ফাঁসে কিছুতেই অরবিন্দর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেল না। তিনি মাসখানেক পরে মুক্তি পেলেন, কিন্তু পত্রিকার মুদ্রাকর অপূর্ব বসুর 3 মাসের জেল হল। ওদিকে তো ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের পর বিস্ফোরক প্রবন্ধ লিখে চলেছেন সন্ধ্যায়। তাঁর না আছে সংসার, না আছে পিছুটান। তিনি একজন জাতীয়তাবাদী সন্ন্যাসী, সরকারের রক্তচক্ষুকে পাত্তাই দেন না। তাঁর ইদানিং বেরোনো এক একটা প্রবন্ধের নাম শুনেই পিলে চমকে ওঠে। যুগান্তরে রক্তারক্তি, ফিরিঙ্গিদের ফাটল পিত্তি, কালীঘাটে জোড়া পাঁঠা, একটা কালো একটা সাদা। যত এইসব লেখা বেরোচ্ছে তত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ক্ষেপে উঠছেন। শুধু সন্ধ্যা নয়, সব পত্রিকাতেই তখন তিনি সিডিশন বা রাজদ্রোহিতার গন্ধ পাচ্ছেন। ব্রহ্মবান্ধব আবার লিখলেন, সিডিশনের হুড়ুম দুড়ুম, ফিরিঙ্গিদের আক্কেল গরুম। সরকারের পক্ষে এইসব লেখা আর দিনের পর দিন সহ্য করা সম্ভব হল না। পুলিশ হানা দিল 23 নম্বর শিবনারায়ণ দাস লেনে সন্ধ্যার অফিসে। সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, মুদ্রাকর হরিচরণ দাস আর ম্যানেজার শারদাচরণ সেন, 3 জনের নামেই সমন। বেচারা শারদাচরণ তখন একাই অফিসে ছিল, তাই তাকেই ধরে নিয়ে গেল। পরে জামিনে ছাড়া পেল, কিন্তু শুনানির দিন দেওয়া হলো কিছুদিন পরেই। ব্রহ্মবান্ধব এসে বিন্দুমাত্র বিচলিত হলেন না। উল্টে তিনিই শারদাচরণকে পাঠালেন জোড়াসাঁকো থানায় খবর দিতে। পুলিশ এলে নিজেই ধরা দিলেন, গ্রেপ্তার হলেন এবং জামিনে ছাড়া পেলেন, প্রত্যেকে 5,000 টাকার বিনিময়ে। যেদিন কোর্টে হাজিরা দিতে হবে, শারদাচরণ ডাকতে এসে দেখল ব্রহ্মবান্ধব বিচিত্র সেজেছেন। কোথায় তাঁর চিরাচরিত গৈরিক বসন, পরনে চকচকে ধুতি পাঞ্জাবি, গলায় মালা, হাতে বাঁকানো ছড়ি। পাশে দাঁড়ানো হরিচরণের সাজ আরও অদ্ভুত। ধুতি পাঞ্জাবি, মাথায় টোপর, কপালে চন্দনের ফোঁটা। এ আবার কি? শারদাচরণ হাঁ। ব্রহ্মবান্ধব একগাল হেসে ওর দিকে একটা শাঁখ বাড়িয়ে দিলেন। এই যে শঙ্খবাদক এসে গেছে, আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। এই নে নে ধর। শাঁখ নিয়ে কি করব? বাজাতে বাজাতে যাবি। হ্যাঁ, হরিচরণ হলো গিয়ে বর, আর আমি হলাম গিয়ে বর কর্তা। কেন, আপনার গেরুয়া কোথায় গেল? মোলো যা, গেরুয়া তো পরে সন্ন্যাসী ব্রহ্মবান্ধব। তার নামে কি সমন এসেছে? সমন তো এসেছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে। সেটা আগেকার নাম। গেরুয়া পোশাক পরা কি সোজা কথা রে? হ্যাঁ, ওটা সাধনার বস্ত্র, দেশের ঈশ্বরের প্রতীক।
তাই পরে ফিরিঙ্গিদের আদালতে গিয়ে গেরুয়ার অপমান করব কেন? আমরা যাব বিয়ে করতে যাওয়ার বরযাত্রী সেজে। কেমন রগড় হবে বল? ব্রহ্মবান্ধব চোখ টিপে বললেন, তেমনটিই হলো। রাস্তায় লোকজন দেখে একেবারে হেসে গড়িয়ে পড়ল। সরকারের এমন উপহাস আর হয়? ব্রহ্মবান্ধব বললেন, জুজুর ভয় থাকলে কিছু হবে না। লালবাজারের হুমকি ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। আদালতে পৌঁছেও ভূপেন্দ্রনাথ বিপিন পালের মতো বিচারের অংশ নিতেই অস্বীকার করলেন তিনি। পরিষ্কার বললেন, I accept the entire responsibility of the publications, management and conduct of the newspaper Sandhya. And I say, I am the writer of the article, but I don't want to take any part in the trial because I don't believe that in carrying out my humble share of the God-appointed mission of Swaraj, I am in any way accountable to the alien people who happen to rule over us and whose interest is and must necessarily be in the way of our true national development. I have already made a statement. I don't want to say anything more. তাঁর তেজস্বী বিবৃতিটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। পরের শুনানিতে বিচারক প্রশ্ন করলেন, আপনি আপনার দোষ স্বীকার করছেন না, আপনি কি মুক্তিও চান না? I have said to my say. There is nothing more to add. আবার পীড়াপিড়িতেও একই কথা বললেন, I have already made a statement. I don't want to say anything more. ঘণ্টার পর ঘণ্টা কাঠগড়ায় দাঁড়িয়ে রইলেন তিনি। বয়স, বিদ্যা, সম্মান সব থাকা সত্ত্বেও বসার অনুমতি চাইলেন না। বরং ব্রহ্মবান্ধবের উকিল চিত্তরঞ্জন দাসের অনুরোধে বিচারক যখন একটু কৃপা দেখাতে চাইলেন, তখন বললেন, আরে ধুর মশাই, আমি বিদেশি সরকারের কৃপা ভিক্ষা করতে আসিনি। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তার পুরনো হার্নিয়া রোগ জাগার দিয়ে উঠল। শেষ পর্যন্ত এমন বাড়াবাড়ি, তাকে ভর্তি হতে হলো ক্যাম্পবেল হাসপাতালে। অপারেশন হলো। ডাক্তার মৃগেন্দ্রলাল মিত্র সফলভাবে অস্ত্রোপচার করলেন। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মবান্ধব বললেন, না 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 না, মরলে আমি সজ্ঞানেই মরতে চাই। এর মধ্যেই আবার আদালতে শুনানির তারিখ পড়ল। সারদাচরণ আদালতে গিয়ে জানল সম্পাদক গুরুতর অসুস্থ। সরকার পক্ষ আপত্তি জানালো, শুনানি পিছিয়ে গেল। এদিকে হেনস্থার চূড়ান্ত করতে সন্ধ্যা অফিসে বারে বারে পুলিশি তল্লাশি চলছে। নতুন অভিযোগে সারদাচরণ ও হরিচরণকে আবার ধরে নিয়ে যাওয়া হলো। না খাইয়ে পাঠানো হলো হাজতে। জামিন দেওয়া হলো না। ব্রহ্মবান্ধবের হাসপাতালের বেডের পাশে তখনও পাহারায় পুলিশ। পুত্রসম সারদাচরণকে জেলে কষ্ট দেওয়া হচ্ছে। এটা মেনে নিতে পারছেন না ব্রহ্মবান্ধব। হাসপাতালে এক বন্ধুর কাছে বললেন, ফিরিঙ্গি সরকার আমাকে কিছুতেই জেলে ঢোকাতে পারবে না। আমি কখনো কারো ফরমায়েশ খাটিনি, কারো কোনোদিন হুকুমের তাবে থাকিনি। চিরজীবনটা একভাবে কাটিয়ে শেষে প্রৌঢ়ের সীমায় আইনের দোহাই দিয়ে আমায় কিনা কয়েদিদের মতো বেগার খাটাবে। আমি ফিরিঙ্গিদের জেলে যাব না। যদি আমাকে ফিরিঙ্গি যন্ত্রণা যুপকাষ্ঠে বেঁধে দেয়, আমি দেহটাকে ঠনঠনের চটির মতো মুখের ওপর ফেলে দেব। কি আশ্চর্য! সত্যিই তাই হলো। একদিন রাতভর তিনি যন্ত্রণায় ছটফট করলেন, দাঁত চেপে রইলেন। কেউ জানতেও পারল না তিনি আক্রান্ত হয়েছেন ধনুষ্টঙ্কারে। শেষ পর্যন্ত ঠিক পরের দিন, রবিবার, মাত্র ৪৬ বছর বয়সে চিরকুমার মুক্তিব্রতী এই সন্ন্যাসী স্বেচ্ছা মৃত্যু বরণ করে দেহত্যাগ করলেন, সজ্ঞানে, আত্মসম্মানে। মৃত্যুর মাসখানেক আগে কালীঘাটের নাট মন্দিরে দাঁড়িয়ে বলেছিলেন, মা, আমি ২০ বছর পরে আবার এদেশেই আসব। কিন্তু ব্রহ্মবান্ধবের মৃত্যুর খবর পেয়েও সরকার শান্ত হল না। ব্রহ্মবান্ধবের দেহ ঘণ্টার পর ঘণ্টা রোদে ফেলে রাখল হাসপাতাল কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ ছুটে এসেছে। হাসপাতাল লোকারণ্যে পরিণত হয়েছে। নেতার সম্মানে দোকানপাট বন্ধ। অনুগামীরা দেহ নেওয়ার পর বিরাট মিছিল শুরু হলো। কে নেই সেখানে?
উল্লাস, সত্যানন্দ, উপেনের মতো যুবকরা তো বটেই, মতিলাল ঘোষ, সুবোধ মল্লিক, ডক্টর সুন্দরী মোহন দাস, ব্রজেন্দ্রনাথ শীল ও আরও অনেক বিশিষ্ট বঙ্গ সন্তান। শবদেহের গন্তব্যস্থল হাসপাতাল থেকে 23 নম্বর শিবনারায়ণ দাস লেনে, সান্ধ্য পত্রিকার অফিস, যেখান থেকে বেথুন রো হয়ে নিমতলা শ্মশানঘাট। বেলা 2টোয় শবদেহ নিয়ে মিছিল শুরু হলো, বিরাট মিছিল। বেলা 5টায় মৃতদেহ শ্মশানে পৌঁছল। মুহুর্মুহু বন্দে মাতারম এবং হরিবোল ধ্বনিতে শ্মশান ভূমি কেঁপে উঠছে। এসেছে লীলা, শোভনা, নিরঞ্জন। ওদের বাবা বিপিন পাল তখনও বন্দে মাতারম মামলায় 6 মাসের জন্য জেলবন্দী। শ্মশানে এসেছেন ডাক্তার সুন্দরী মোহনের স্ত্রী হেমাঙ্গিনীও। তাঁর বাড়ি স্বদেশী আন্দোলনের মস্ত ঘাঁটি। তিনি নিজে ব্রহ্মবান্ধবের অন্ধভক্ত। মৃতের পায়ে মাথা রেখে তিনি কেঁদে ফেললেন। তুমি আমাকে বোন বলে ডেকেছ, তুমি বাংলার মেয়েদের দেশপ্রেম শিখিয়েছ, তোমার কাছে আমরা চিরঋণী। দাদা, তুমি আজ কোথায় গেলে? তুমি দেখিয়ে দিয়ে গেলে স্বরাজ সাধনা যখন বিদেশি অত্যাচারে বিপর্যস্ত, তখন কিভাবে মরতে হয়। মুখাগ্নি করল যতীন্দ্রনাথ, ব্রহ্মবান্ধবের ভাইপো। সকলের চোখে জল, কিন্তু উল্লাসের চোখ শুকনো, পাথরের মতো। এক ফোঁটাও চোখের জল বেরোল না তার। যে শোকে দেশের সব মানুষের চোখ ভিজে উঠেছে, স্বদেশী আন্দোলনকারীরা পিতৃবিয়োগের কষ্ট পাচ্ছে, সেই শোকের পরিমণ্ডলে দাঁড়িয়েও উল্লাসের চোখে জল নেই কেন? সে কি এতটাই নিরুত্তাপ? নাকি শোকে পাথর? নাকি এ এক আসন্ন ঝড়ের আগের নিস্তব্ধ আভাস? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর পর্ব ৮। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, লীলা নিশা দরিয়া, মা গার্গী হর চট্টোপাধ্যায়, সত্যানন্দ ব্রতদীপ মুখার্জি, ব্রহ্মবান্ধব অভিষেক মুখার্জি, রবীন্দ্রনাথ সুদীপ্ত ঘোষ, উল্লাসকর বৃদ্ধ সমীর চরিত, লীলা বৃদ্ধা আলপনা শর্মা, নিয়তি শর্মিষ্ঠা চক্রবর্তী, ভূপেন রাজবীর ঘোষ, অরবিন্দ শুভায়ন রয়, বারিন সৌরভ চক্রবর্তী, সুন্দরী মোহন জয় মুখার্জি, হেমচন্দ্র সায়ন্তন ঘোষ, উপেন পল্লব মণ্ডল, বিপিন অতনু চ্যাটার্জি, সারদা ভিকি দাস, হেমাঙ্গিনী পায়েল ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।